নিখোঁজ ছিলেন প্রায় 5.5 বছর। কোনো হদিস না পেয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার, মৃত ভেবে এসেছেন শেষকৃত্য। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আয়নাঘরে কুশীলবরা তাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে দেখেন পুত্রশোকে পৃথিবী ছেড়ে গেছেন তার বাবাও। ইলিয়াস আলী একটি কিংবদন্তির নাম। উনি শুধু আমাদের সিলেটের কিংবদন্তি নয়, উনি ছিলেন গোটা বাংলাদেশের কিংবদন্তি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে কি তাহলে বিএনপির অ্যাকশন বয় ছাড়া পেয়ে গিয়েছে? তাহলে কি বাংলাদেশে ফিরে এসেছে? আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। সে জানতে পারবেন ভারত কেন বাংলাদেশের বিপক্ষে এমন অ্যাকশন নিচ্ছে। তাহলে কি ভারত আর বাংলাদেশ যা শত্রু হয়ে যাচ্ছে? প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বিষয়টা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। মাইকেল চাকমা নিখোঁজ ছিলেন প্রায় 5.5 বছর। কোনো হদিস না পেয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার, মৃত ভেবে এসেছেন শেষকৃত্য। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আয়নাঘরে কুশীলবরা তাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে দেখেন পুত্রশোকে পৃথিবী ছেড়ে গেছেন তার বাবাও। এনটিভির সাথে একান্ত আলাপে এমন সব দুঃসহ স্মৃতি তুলে ধরে মাইকেল চাকমা বলেন, 5 বছরে একবারের জন্য দেখা মেলেনি সূর্যের আলোর। জানান, শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন। আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান। আবু সাইদ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার সেলুট, শ্রদ্ধা, সম্মান জানাই আমি। আর তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা তো অবশ্যই আছে। তো এখন এই সংগ্রামটা না হলে, ফ্যাসিজমের পতন না হলে, হাসিনার রেজিমটা যদি শেষ না হলে, পতন না হলে আমার মুক্তি পাওয়া সম্ভব হতো না। 2019 সালের 9 এপ্রিল পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমাকে গুম করা হয় রাজধানীর কল্যাণপুর থেকে। সাদা পোশাকধারী কিছু লোক তুলে নিয়ে যায়। তোলার সাথে সাথে আমার সব কিছু নিয়ে নিল, যে আমার ব্যাগ, আমার মোবাইল ফোন, আর আমার চোখ বেঁধে দিল একটা কালো কাপড় দিয়ে। ফেসবুক পাসওয়ার্ড, ফেসবুক ঠিক অ্যাড্রেস সব নিয়ে নিল তারা। এই যে চোখ বেঁধে দিল, আমি 5 বছর 3 মাস অন্ধকারের মধ্যে ছিলাম। আমি বাইরের কোনো আলো বাতাস, এই পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন অবস্থা, সেটা মৃত্যুর মতো চরম অমানবিক অবস্থায় একজন মানুষের থাকা কত যে কষ্টের, সেটা বাইরে থেকে কেউ কল্পনা করে বুঝতে পারবে না। নিখোঁজ থাকায় বছরের পর বছর মাইকেলকে খুঁজেছেন পরিবারের সদস্যরা। প্রথমে আমাকে অনেক খোঁজাখুঁজি করেছিল তারা। আমার বোন ছিল ঢাকায় অনেকবার। কোথাও যেন একটা লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জের ওদিকে, ওই লাশটা দেখতে গিয়েছিল মর্গে, কিন্তু না, তারা নিশ্চিত হলো না সে আমি নই। এভাবে খোঁজাখুঁজি করতে 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 তারা আর পরে খোঁজাখুঁজি করেনি। তবুও তারা হয়তো বা তারা ভেবেছিল যদি সে তাকে ছাড়লে তো এতদিন ছাড়তো, এটা তো 2-3 বছর হয়ে গেল, হয়তো বা সে আর আসবে না, মেরে ফেলেছে। ওই ধারণা থেকে তারা আমার শেষকৃত্য তারা করে দিয়েছে। আমি তো যাওয়ার পর খোঁজ নিয়েছিলাম বাবা কেমন আছে, আমি জানতাম না বাবা মারা গেছে। আমার ছোটো বোনকে যখন, আমার বড় বোনকে যখন ফোন দিলাম রাতে, সে একদম কান্না করতে লাগলো বাবার কথা জিজ্ঞেস করার পর। আমি বুঝলাম বাবা আর নাই। বন্দিশালায় কাটানো দিনগুলো তার কাছে অবর্ণনীয়। ঘুমাতে পারতাম না আমি। কোনো সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে, মানে ওখানে দিন যে কিভাবে কাটে তা বোঝানো যায় না। আপনি চিন্তা করেন, একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন 24টা ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস থাকা, জানালা নাই, আর বাইরে দেখার তো সুযোগ নাই, কি সকাল বিকাল বুঝতে পারবেন না। এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট, যাতে আলোটা না ঢুকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি। যখন মাস বছর যায় তারা ছাড়ে না, তখন বুঝলাম নো, আমি আর ছাড়া পাবো না, আমাকে রাখবে তারা এখানে। হয়তোবা এই হাসিনার যে আমল, তার তো আমি তার বয়সটা হিসেব করতাম, তার বয়স কত হয়েছে, ভাবতাম ও তো আর বেশি দিন বাঁচবে না, হয়তো আরো 5-7 বছর বাঁচতে পারে। সে মারা গেলে পরে তার শাসন আমল শেষ হবে, তারপরে হয়তো আমি ছাড়া পাবো। নতুবা তারা আমাকে বলেছে, তোমাকে যদি আমরা 30 বছর এই জায়গায় রাখি, কারো সাধ্য নেই এই জায়গা থেকে বের করে নেওয়ার। গত 15 বছরে গুম হয়েছেন আরো অনেকে, যাদের নির্যাতন আর কষ্টের কিছুটা উঠে এসেছে মাইকেলের বর্ণনায়। মানুষ ডিরেক্টলি দেখা যায় না,
কিন্তু আওয়াজ শোনা যায়, মানুষ কান্নাকাটি করে। ওখানে কোনো কোনো লোক একেবারে উচ্চস্বরে কান্নাকাটি করতো, কোনো কাউকে শোনা যায় নামাজের সময় সে কান্নাকাটি করে, নানা রকম শব্দ শোনা যায়, তাদের আহাজারির শব্দ। প্যান্ট চালু থাকলে তেমন শোনা যায় না। গোসলের সময় তারা একজনকে গোসল বাথরুমে ঢুকিয়ে দিয়ে আরেকজনকে টয়লেটে ঢুকায়, এরকম করে। মানে ওই দরজার মধ্যে একটা ছোট্ট হোল আছে, ওই হোল দিয়ে দেখা যায় যে অন্য একজন লোককে নিয়ে আসতে। তো এইভাবে আমি অনেক লোককে দেখেছিলাম। রুম থেকে বের করলে তারা চোখ বেঁধে দেয়, হ্যান্ডকাফ লাগায়, বাইরে কিছু দেখতে দেয় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরদিন 6 আগস্ট ভোরে চট্টগ্রামের সড়কের পাশে চোখ আর হাত বেঁধে ফেলে রেখে যাওয়া হয় মাইকেল চাকমাকে। তার সাথে ঘটে যাওয়া অমানবিক বিচারের দাবি জানান তিনি। এর জন্য তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী, এবং শেখ হাসিনা সহ যারা এই খুন গুমের সাথে জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। সেই জন্য আমি আইনানুগ ব্যবস্থা যা আইনে যা বলা আছে যেভাবে করতে হয় তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। তাও হাম সিধে ঠোক দেঙ্গে মারি, সত্যি বলছি। হ্যাঁ, খুব বেশি বাড়াবাড়ি করো না। ওপার বাংলা এপার বাংলা, জনগণের বিজয় হোক। কিন্তু তোমরা যারা পলিটিশিয়ান আছো, অনেক খেলেছো মারি, অনেক এই ধরনের উল্টোপাল্টা কথা বলেছো বলে কিন্তু বাঙালির সাথে, বাংলাদেশিদের সাথে একটা মারি ঝামেলা পাকিয়েছো। ও কলকাতায় কিন্তু একই খেলা খেলার চেষ্টা করছো। ওটা তোমার রাজ্য, তুমি যা খুশি করো, মমতা দিদি পারলে ঠেকাবে। কিন্তু বাংলাদেশ নিয়ে তোমার সেনাবাহিনীকে তুমি নির্দেশনা দিচ্ছ। তুমি নির্দেশনা দিবা পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তুমি নির্দেশনা দিতে পারো তোমার গোয়েন্দাদেরকে, কিন্তু তুমি বলছো সেনাবাহিনী প্রস্তুত থাকো, বাংলাদেশের উপর নজর রাখো। তো কি নজর রাখতো মারি? আমি বারবার বলছি যে বাংলাদেশের সাথে সীমান্তে যে ঘটনাগুলো ঘটে, এই মন্ত্রীরা কিন্তু পেছন থেকে মুসকিয়ে দেয়। আসেন ঘটনা, মানে একটা দেশ আরেকটা দেশের উপর নজরদারি রাখে কি নিয়ে? তার যে গোয়েন্দা অ্যাক্টিভিটিস আছে, অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, অথবা কূটনৈতিকভাবে। কিন্তু ভারত দেখেন বাংলাদেশকে কীভাবে ডিল করার কথা বলছে এদের। এটা নিয়ে আমি মনে করি যে খুবই শক্ত একটা ভারতকে পাল্টা বিবৃতি দেওয়া কিন্তু খুবই জরুরি, যে মন্ত্রীদের এমন ধরনের বক্তব্য কোনোভাবেই এলাও না। তাও কে? প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গতকালকে তার ভারতীয় সেনাবাহিনীদের সাথে তার একটা বিশেষ বৈঠক ছিল। সেই বৈঠকের আলোচনার এজেন্ডা ছিল বাংলাদেশ, আর বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও এখানে কয়েকটা জিনিসের উদাহরণ দিছে, যে রাশিয়া ইউক্রেন এবং বীর ইশাল যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ থেকে শিক্ষা নিতে বলছেন। আমি বুঝলাম না, মানে এখানে কি শিক্ষা নিতে বলছে? তোমরা চীনের সাথে খেলবা, তোমরা খেলো, কিন্তু বাংলাদেশ ইস্যুটাই না এই দেশগুলোকে কি বুঝাইলো আমি আসলে ঠিক বুঝি নাই। বলা হচ্ছে তার বিবৃতিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন যে আন্তর্জাতিক এইসব ঘটনা বিশ্লেষণ করুন, ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন, এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। এখন আজকে আমাদের পোলাপাইন আপনার মার্চ ফর ওই যে কি ডম্বুর বাঁধের দিকে গেছে, আবার ভারতকে গতকালকে যেই সীমান্ত নিয়ে প্রথমবারের মতন সরাসরি ইনভেস্টিগেশন দাবি করছে। এখন এগুলোর প্রেক্ষাপটে হয়তো ভারত এরকম বক্তব্য দিচ্ছে কিনা আমি জানি না, যে বাংলাদেশ সীমান্ত থেকে তাদের জন্য অনেকটা হুমকি হতে পারে সামহাও। আবার ধরেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যেই কি বলে, যে ভারতের যেই জনগণের না, মানে ভারত সরকারের যে কিছু মুভমেন্ট আছে, সেগুলোর বিরুদ্ধে যেই গোসা ক্ষোভ আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, সম্ভবত এগুলো নিয়েই এখানে আলোচনাটা। পাশাপাশি এটাও বলছেন যে ভারত চীন সীমান্তেও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তো রাজনাথের দাবি, ভারত একটি শান্তিপ্রিয় দেশ। হ্যাঁ, তোমরা শান্তিপ্রিয় তোমাদের দেশে, কতটা এটা সারা বিশ্ব গণমাধ্যমের বলাতে আমরা জানি। আর এই শান্তি বজায় রাখতে সেনাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আর আপনার যদি দেখি যে বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতে আপনার যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, এই ইস্যুটাতে কিছুটা উত্তপ্ত কূটনৈতিক ইস্যু কিন্তু চলছে ভেতরে সম্ভবত। আবার গতকালকে ভারতের গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা শঙ্কা তৈরি হচ্ছে যে সবকিছু মিলিয়া কূটনৈতিক সম্পর্কটা ঠিক থাকবে কিনা। যেহেতু এর আগে বঙ্গবন্ধুর খুনিরা যারা ভারতে ছিল, আওয়ামী লীগ সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সেই খুনিদেরকে বাংলাদেশে এনে বিচার করেছে। সো এই ক্ষেত্রে অনেকেই বলছেন বিশ্লেষকরা, যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলাগুলো হচ্ছে, তাকেও সুষ্ঠু বিচারের জন্য ডক্টর ইউনূস যেভাবে শক্ত ভাষায় কথা বলছেন, বা বাকি দলগুলো কথা বলছে, তো সেই ক্ষেত্রে ভারতকে আসলে শেখ হাসিনাকে ফেরত দিয়া দিবে কিনা, তো নানান পরিস্থিতি হতে পারে। বাট এই সকল পরিস্থিতির মানে এই না যে বাংলাদেশের উপর ভারতীয় সেনাবাহিনীকে নজরদারি করার জন্য এরা কথা বলবে। এর আগেও কিন্তু যখন প্রেক্ষাপট একবার হলো, এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, এরা সেনা পাঠানোর জন্য ঘোষণা দিয়ে দেয়। আরে বাবা, মারি সত্যি বলছে, সুরিয়ে কিন্তু লাল করে দেবো রাজনাথ বাবু। হ্যাঁ, সম্মানিত দর্শক, বাংলাদেশে একটা রীতিমতো রাজনীতির কিয়ামত হয়ে গেল। কিয়ামতের ময়দানে যেভাবে সব কিছু উলটপালট হয়ে যায়, উলটপালট হয়ে যাবে। পাহাড়গুলো তার ওজন হারিয়ে তুলার মতো উঠতে থাকবে, হিমালয় পর্বত মেঘমালায় তুলার মতো উঠতে থাকবে। জমিন বিস্ফোরিত হয়ে এই ভিতরে যত সোনা রূপা হীরা মণি মুক্তা জহরত
এগুলো বের করে দিবে এবং মানুষকে বোঝানোর জন্য যে এইগুলোর জন্য তোমরা দুনিয়াতে এত মারামারি দ্বন্দ্ব সংঘাত করেছো, এখন দেখো আল্লাহর কাছে কত সঞ্চয় ছিল। এরপর সমস্ত মানুষকে সেখানে উলঙ্গ করে সেই কিয়ামতের ময়দানে তোলা হবে, যেটি পবিত্র কালামে পাক আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বর্ণনা করেছেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। অর্থাৎ কিয়ামতের পর হাসর নসরের আগে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবী নীরব এবং নিস্তব্ধ, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়কে ডেকে বলবেন, আয়না জিবালুকি, হে পাহাড়, জমিনের বুকে অনেক উঁচু হয়ে থাকতে আজ তুমি কোথায়? কোনো শব্দ নেই। রাজা বাদশাদেরকে ডেকে বলবেন, আয়না মুলুকি, হে দুনিয়ার অহংকার উদ্যত বাদশারা, এই জমিনে কত দম্ভ করতে, আজকে তোমরা কোথায়? তারপরে এই পৃথিবীর যত হরমরাজি, বড় বড় বিল্ডিং, গুল্মলতা, গাছপালা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ ডাকবেন, আয়না আশজারুকি, আয়না আনহারুকি, কোথায় সেই বিলাসবহুল ভবনগুলো, কোথায় সেই যাকে বলা হয় লতাগুল্ম, সেই ফুল ফলে শোভিত করে পৃথিবীর মানুষকে নানাভাবে প্রলুব্ধ করত, সেই সৌন্দর্য কোথায়? চারিদিকে নীরব এবং নিস্তব্ধতা, আল্লাহর এই প্রশ্নের কোনো জবাব নেই। এরপর সমস্ত মাখলুকাত একসঙ্গে বলে উঠবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই দিনে আপনি সবচেয়ে ক্ষমতাধর বাদশাদের বাদশাহ। এই কথাগুলো পবিত্র কালামে পাকে বলা আছে, আমরা জানি শুনি কিন্তু বিশ্বাস করি না। ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় দেই, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে টেনে হেসড়ে নামাই, যাকে ইচ্ছা তাকে মান সম্মান দেই, যাকে ইচ্ছা তাকে অপদস্থ করি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার এই কোরআনের আয়াতটি তিনি সংসদে কিন্তু উচ্চারণ করেছেন, কিন্তু আফসোস এর উচ্চারণ করেছেন প্রতিপক্ষের জন্য, কিন্তু নিজের জন্য তিনি কতটা ভেবেছেন এটি বলতে পারবো না। আজকের বাস্তবতা হলো, তিনি যে ঘরে থাকতেন সে ঘরে তার সবচেয়ে তাচ্ছিল্যের বস্তু, যাকে তিনি মানুষই মনে করতেন না, যাকে তিনি ঘৃণা করতেন এবং যাকে গালাগাল দিয়ে তিনি আনন্দ অনুভব করতেন, সেই মানুষটির যাকে বলা হয় যে তকদির, সেই তকদিরের কাছে তিনি পরাজিত হয়েছেন। এক রাজনীতির কিয়ামত ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনার যে প্রধানমন্ত্রীদের চেয়ার, সেখানে তিনি এখন আসেন, সেই চেয়ারে তিনি বসছেন, সেই বাসভবনে তিনি থাকছেন, আর সেই শাহী খাবার দাবার খাচ্ছেন, আর সেই রাজামাত্য কর্মকর্তা কর্মচারীদের তিনি সেই আনুগত্য তিনি লাভ করছেন। আর অন্যদিকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, তার চেয়ে বড় বিষয় হলো তিনি জীবিত আছেন। এবং আজকের এই ইলেকট্রনিক মিডিয়া না, ঠিক গণমাধ্যমের যুগে গণভবনের মধ্যে প্রতি মুহূর্তে কি হচ্ছে সেটা তিনি দেখতে পাচ্ছেন। আর দেখতে পাওয়ার পর তার মনের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এটি বাংলা সাহিত্যের অনেক পুরনো একটি কবিতার লাইন, সখী কেমনে বাঁধিব হিয়া, আমারই বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। কবি বলছে যে আমি আমার এই হৃদয়কে কি করে প্রবোধ দেব, নিয়ন্ত্রণ করবো, আমার এই আবেগকে কি করে নিয়ন্ত্রণ করবো, কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার যে বধূ, আমার স্ত্রী আমার বাড়ির সামনে দিয়ে তার স্বামীর বাড়িতে যাচ্ছে, নতুন স্বামীর বাড়িতে যাচ্ছে, প্রিয়তমার বাড়িতে যাচ্ছে। তো এই যে রূপক, এই শব্দটি আবার আমাদের শিল্পী মমতাজ, তিনি আবার ফোক গান রূপে তিনি আবার খুবই একেবারে যাকে বলে ব্লকবাস্টার একটি গান, বুকটা ফাইটটা যায়, আমরা সবাই সেটা শুনেছি। এখন আমরা বাংলাদেশের যারা লোকজন তেল দিতে পছন্দ করি, ড্রাম নিয়ে ঘুরি, শেখ হাসিনাকে নিয়ে আমাদের অনেক কবিতা ছিল, অনেক গান ছিল, অনেক অভিনয় ছিল, অনেক নৃত্য ছিল, আমাদের শিল্প, আমাদের সাহিত্য, আমাদের গান এবং কবিতা, আমাদের বড় বড় যারা লোকজন, জ্ঞানীগুণী, কারো নাম বললাম না, কত বড় বড় উপাধি, সেই কেউ ভাষাকন্যা বলছেন, কেউ তাকে বঙ্গরত্ন বলছেন, আরো কত উপাধি। তো সেই সকল লোকজন সব পালিয়েছেন। ভাগ্য ভালো সৈয়দ শামসুল হকের মতো মানুষ, এত বড় সাহিত্যিক, এত বড় জ্ঞানী, এত বড় গুণী, তার এক একটি কবিতা, সেই নুরুদ্দিনের সারা জীবন, ও মাই গড, কল্পনাই করা যায় না। আরো কত কবিতা, আরো কত লেখা, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা সাহিত্য যতদিন থাকবে থেকে যাবে। তো তিনিও শেখ হাসিনা দ্বারা প্রলুব্ধ হয়েছিলেন এবং প্রলুব্ধ হয়ে তাকে উপাধি দিয়েছিলেন ভাষাকন্যা। ভালো কথা, এখন তিনি বাংলাদেশে নেই, তিনি এখন দিল্লিতে। এবং এই যে ডক্টর ইউনূসের এই ঘটনা তিনি দেখছেন, তারই হয়তো ওই ডক্টর ইউনূসের আশেপাশে কেউ হয়তো রয়েছেন, ভিডিও করে আবার শেখ হাসিনাকে পাঠাচ্ছেন, হয়তোবা দেখছেন যে মানুষটি শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিল, তাকে বিভ্রান্ত করতে চেয়েছিল, সেগুলো এখন ডক্টর ইউনূসের সামনে গিয়ে হাত জোর করে কিভাবে আকুতি জানায়। এবং এই দৃশ্য দেখার পর তার যে বেঁচে থাকাটা, এটি রীতিমতো জাহান্নামের আগুনে পরিণত হয়ে গিয়েছে। এবং তিনি যে কি পরিমাণ কষ্ট পাচ্ছেন, এটি তার হৃদয় ছাড়া অন্য কারোর হৃদয় ধারণ করতে পারবে না। তো এই যে শেখ হাসিনার পতন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উত্থান, তার পলায়ন এবং আরেকজনের প্রতিস্থাপন, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছেন,
সেই শিক্ষা আমরা যারা আছি ক্ষমতার বাইরে তাদের জন্য যেভাবে প্রযোজ্য, আর এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতা ভোগ করছেন তাদের জন্য আরও বেশি প্রযোজ্য। এত বড় একটি দল, বিশাল একটা ঐতিহ্য, এত বড় একটা পরিবার, বাংলাদেশের শেখ পরিবার মানে রাজনৈতিক অঙ্গনে সত্যিকার অর্থে এত বড় পরিবার আর কারো নেই। সেটা সৈয়দপুর, ফরিদপুর, বরিশাল, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, ঢাকা শহর থেকে শুরু করে সর্বত্র তাদের ব্লাড কানেক্টেড আত্মীয় স্বজন হাজার হাজার, এবং এ সকল আত্মীয় স্বজনরা দীর্ঘদিন ধরে ধনী। সেই 60-এর দশক থেকে তারা ধনী, গাড়ি বাড়ির মালিক, সচ্ছল। তো এত বড় একটা পরিবার, তার সঙ্গে সঙ্গে বিশাল একটা সংগঠন। সেই সংগঠন কি বলবো, আপনি সেই সংগঠনের যারা লোকজন বলা হয়ে থাকে তাদের প্রায় 35% বাংলাদেশের টোটাল পপুলেশনের কর্মী এবং সমর্থক রয়েছে, আওয়ামী লীগের ভোট রয়েছে তাদের, 2 পয়সার কাজে আসেনি। আপনি চিন্তা করেন যে এই যে নিক্সন চৌধুরী, লিটন চৌধুরী, তাদের বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী। তো ইলিয়াস আহমেদ চৌধুরী, যার ডাকনাম ছিল দাদা ভাই, তো ইলিয়াস আহমেদ চৌধুরী বাংলার বাণীর যে ভবনটি গিয়ে দেখেছে পাকিস্তান জমানাতে তিনি এটার মালিক ছিলেন। তিনি তো নতুন ধনী নন। ইলিয়াস আহমেদ চৌধুরীর বাবা ছিলেন বাদশা মিয়া। বাংলাদেশের মধ্যে যে কজন ধনী এবং বড় জমিদার ছিলেন, এবং ব্রিটিশ জমানাতে তারা প্রথম তিনি ফরিদপুর, গ্রেটার ফরিদপুরের ডিস্ট্রিক্ট বোর্ডের তিনি চেয়ারম্যান হয়েছিলেন, তাদের আত্মীয়, বঙ্গবন্ধুর আত্মীয়। এরপর মোহন মিয়া সাহেব, ময়জুদ্দিন সাহেব, ময়জুদ্দিন বাংলাদেশের মধ্যে শীর্ষতম জমিদার। ময়জুদ্দিন সাহেবের ছেলে মোহন মিয়া, লাল মিয়া, তারা মিয়া, 3 ভাই। মোহন মিয়াকে আপনারা সবাই ছিলেন, লাল মিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার ছিলেন। তো মোহন মিয়া সাহেবের 2 ছেলে আবার আকমল ইবনে ইউসুফ, কামাল ইবনে ইউসুফ রাজনীতিতে এসেছিলেন, সাব্বির ইবনে ইউসুফ, আরও সবাই আছেন। তো এই পরিবারে কিন্তু তাদের আত্মীয়, মানে বঙ্গবন্ধুর আত্মীয়। তো আমি এভাবে যদি তাদের বংশের কোনোটি বলতে যাই, তাহলে 50-এর দশক থেকে 60-এর দশক থেকে শুরু করে, অর্থাৎ সেই ব্রিটিশ জমানা থেকে সারা বাংলাদেশে যে বনেদি পরিবারগুলো ছিল তাদের সঙ্গে তাদের আত্মীয়তার বন্ধন, সম্পর্ক তো আজকের না। বঙ্গবন্ধুর বড় বোন, বঙ্গবন্ধুর বড় বোন, ছোট নয়, বড় বোনকে তিনি বিয়ে দিয়েছিলেন এই যে শিবচর বাদশা মিয়ার এই পরিবারে। তো তারা তো রাস্তার ফকির নন, হঠাৎ করে গজিয়ে ওঠেননি। তো এই পরিবারের যে ঐতিহ্য, টাকা পয়সা, ধন সম্পদ, এ সব কিছু এই সময়টাতে এসে আল্লাহর হুকুমের কাছে কর্পূরের মতো উড়ে গেল। তো এই যদি হয় আওয়ামী লীগের দশা, শেখ পরিবারের দশা, শেখ হাসিনার দশা, তাহলে আপনি আমি যারা খুব সাধারণ অবস্থায় আছি, আমাদের অহংকারের জবাব এই প্রকৃতি কিভাবে দিতে পারে, সেই প্রশ্ন রাখলাম। আর সেই প্রশ্নের কুফল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা আছে, এবং আপনাদের জন্য দোয়া করছি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।